বন্ধুরা, আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। মহাশ্বেতা দেবী বিরচিত ভাত নামক ছোট গল্পটি হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে ভাত সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, ভাত এই শব্দটি অত্যন্ত ক্ষুদ্র একটি শব্দ, যেটার কিন্তু আক্ষরিক অর্থ অনেক বড়। ভাত এমন একটি আমাদের প্রধান খাদ্য যা ছাড়া কিন্তু আমরা অচল। বিশেষত 1942-এর মন্বন্তরের ফলে বাংলা তথা গোটা ভারতবর্ষে এক মুঠো ভাতের উদ্দেশ্যে মানুষদের মধ্যে যে হানাহানি কারাকারি লড়াই চলছিল, সেই ঘটনার ক্ষুদ্র সংস্করণ রূপেই মহাশ্বেতা দেবী আমাদের সামনে ভাত গল্পটি তুলে ধরেছেন। শুধুমাত্র 1942-এর মন্বন্তর নয়, সাম্প্রতিককালে ঘটে যাওয়া 2020 সালের করোনা মহামারীর প্রকোপের ফলে আজও পর্যন্ত বহু মানুষ একমুঠো ভাতের হুতাশে প্রাণত্যাগ করছেন। তাই সেই সব বুভুক্ষু মানুষদের জন্য ভগবানের কাছে আমার একান্ত প্রার্থনা, হে ভগবান, ওই যে চেয়ে দেখো আজি তোমার অভুক্ত সন্তানের দেহে জন্মেছে অজস্র মাছি। ক্ষুধার জ্বালায় তারা অহরহ পচনশীল দেহ নিয়ে কাটাচ্ছে রাত। হে ভগবান, আজ তাদের বড্ড প্রয়োজন এক মুঠো ভাত। বন্ধুরা, আমি অনুপ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের মহাশ্বেতা দেবী বিরচিত ভাত গল্পটির প্রত্যেকটি লাইন আমি তোমাদের সাথে আজ অর্থসহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই ভিডিওটি দেখলে ভাত নামক এই ছোট গল্পটির বিষয়বস্তু খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ গল্পটি তোমাদের টেক্সট বই খুলে মনোযোগ সহকারে আমার সঙ্গে শুনতে থাকো। গল্পটি আলোচনা করতে করতে তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পারছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তারা আমার এই সংস্কৃত সারথি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখো। তাহলে আমার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, এবার আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বই থেকে ভাত গল্পটি খুলে নিয়ে আমার টেক্সট পড়ানোর সাথে সাথে অবশ্যই লক্ষ্য করবে। মহাশ্বেতা দেবী বিরচিত ভাত গল্পটি কিন্তু একটি ছোট গল্প। তো ছোট গল্প কি সেটা কিন্তু তোমরা সবাই কম বেশি জানো, তাও আমি ছোট গল্পের একটা বিশেষ বৈশিষ্ট্য বলছি। সেটা হলো, ছোট গল্পগুলি পড়তে পড়তে যেন হঠাৎই শেষ হয়ে যায় এবং তোমার মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে যে গল্পটা যেন পুরোপুরি শেষ হয়নি, কিছুটা এখনও বাকি রয়েছে। ঠিক আছে? তো দেখো, আমাদের এই ভাত গল্পটির উৎসটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে যে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প নামক সংকলন গ্রন্থ থেকে কিন্তু এই ভাত গল্পটি নেওয়া হয়েছে। তাহলে কি, শ্রেষ্ঠ গল্প সংকলন। ঠিক আছে? এই ভাত গল্পটি প্রথম প্রকাশিত হয় কিন্তু 1942 সালে ম্যানিফেস্টো নামক একটা পত্রিকায়। ঠিক আছে? এই দুটো জিনিস তোমরা একটু ভালো করে মনে রাখবে। গল্পের শুরুটা আমি একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের গল্পে একটি বড় বাড়ির উল্লেখ রয়েছে, যেই বাড়িতে অনেক সদস্য রয়েছে, একজন বুড়ো কর্তা রয়েছে, তার 4 ছেলে 4 বউ রয়েছে এবং এই পুরো বাড়িটা মানে সামাল দিচ্ছে বড় পিসিমা। ঠিক আছে? তো এই বড় বাড়িতে কী হচ্ছে, একটা হোমযজ্ঞের আয়োজন হচ্ছে। কেন? বুড়ো কর্তার লিভারে ক্যান্সার হয়েছে, তো ডক্টর সেই জন্য একটা হোমযজ্ঞের আয়োজন করতে বলেছেন। তো এই হোমযজ্ঞের আয়োজনে উৎসব নামক একটা লোক কাঠ কাটতে এসেছে। মানে সে কিন্তু এক মুঠো ভাতের জন্য কাঠ কাটতে এসছে। প্রায় সে 100 কেজির মতো কিন্তু কাঠ কেটে ফেলে। কিন্তু কাঠ কাটার পরিবর্তে তার কিন্তু টাকার প্রয়োজন নেই, তার দরকার একটুখানি ভাত। তো এই উৎসবটা হলো আমাদের এই ভাত গল্পের মূল নায়ক এবং তাকে সবাই চেনে উৎসব নাইয়া নামে, অর্থাৎ তার আসল নাম উৎসব নাইয়া। ঠিক আছে? তো দেখো, আমরা এবার শুরু করি। এখানে বলছে যে লোকটির চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। তো এই যে বড় বাড়ি তোমাদের উল্লেখ করলাম, যেখানে অনেকজন সদস্য রয়েছে যেই বাড়িতে, তো সেই বড় বাড়ির বড় বউয়ের কী হয়েছে, যে এই একটা লোক এসছে, তার চাহনি মানে তাকানো, যে সামনাসামনি তাকানো, সেই চাহনিটা কিন্তু বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। তো এই লোকটা কিন্তু ওই লোকটাই, অর্থাৎ উৎসব। ঠিক আছে? বলছে কীরকম যেন উগ্র চাহনি, আর
কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, অর্থাৎ তার চাহনিটা যেন কেমন একটা উগ্র। কার মনে হচ্ছে এরকম? বড় বাড়ির বড় বউয়ের, এবং উগ্র চাহনি, কেমন একটা বাজে চাহনি, এবং কোমর পর্যন্ত যে ময়লা লুঙ্গিটা পড়েছে সেটা কিন্তু অত্যন্ত ছোট করে সে পড়েছে। চেহারাটা বুনো বুনো, অর্থাৎ কেমন একটা দেখতে। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে। তো এই বামুন ঠাকুরটাকে অনেকে তোমরা ভাবো হয়তো ব্রাহ্মণ, এরকম কিছু হতে পারে বামুন ঠাকুর মানে। বামুন ঠাকুর বলতে এই বড় বাড়ির যে রান্নার দায়িত্ব যার, সে হচ্ছে বামুন ঠাকুর। বোঝা গেল? তাহলে বামুন ঠাকুর কী বললো? যেই লোকটা, ওই যে যেই লোকটার কথা বলছে, যার চাহনিটা একটু উগ্র উগ্র, সে কী করবে? ভাত খাবে কাজ করবে। অর্থাৎ কাজের পরিবর্তে তার কিন্তু টাকার দরকার নেই, তার একটু জাস্ট ভাত দরকার। এইবার তখন জিজ্ঞেস করলে কোথা থেকে আনলে, মানে এই কথাটা কে বললো? বড় বউ জিজ্ঞেস করলো এই বামুন ঠাকুরকে, কোথা থেকে আনলে। বলছে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুব অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। দেখো ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এই যে যে বড় সংসারটা রয়েছে, এটা কার নিয়মে চলে? বড় পিসিমার। কেন বলছে যে বড় পিসিমা কিন্তু বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে বড় বউয়ের যে শ্বশুর মশাই হন, তার বোন হচ্ছে এই বড় পিসিমা। ঠিক আছে? তো সেই সম্পর্কে বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুব অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। তাহলে অদ্ভুত কথাটা কি? এই যে যে বড় পিসিমা রয়েছে, তার কিন্তু বিয়ে হয়নি। এবার বলছে কেন বিয়েটা হয়নি সেটাও বলছে। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। তো দেখো এখানে বলছে যে তার বড় পিসিমার কেন বিয়ে দেয়নি, কারণ বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিলো। এখানে ব্যাপারটা বুঝতে হবে একটু তোমাকে। বুড়ো কর্তা বলতে এখানে কাকে বোঝাচ্ছে? বুড়ো কর্তা বলতে এখানে বোঝাচ্ছে যে বড় পিসিমার যে বাবা, তার কথা বলা হচ্ছে। তো তার বাবার যে বউ, তিনি মারা যাওয়ার পর, অর্থাৎ বুড়ো কর্তা তখন কী করছিল? সংসারটা নিয়ে নাটা ঝামটা হচ্ছিলো, সংসারটা যেন ভেসে যাচ্ছিল। তাই জন্য ওরা কী করছিল? অমন বড়লোক হয়েও কিন্তু মেয়ের বিয়ে দেয়নি। এই গল্পে কিন্তু বুড়ো কর্তা বলতে দুজনকে বোঝাচ্ছে। এক নম্বর হচ্ছে যে বড় পিসিমার বাবা, ঠিক আছে, আর একজন হচ্ছে বড় পিসিমার দাদা। বোঝা গেল? এবার দেখো বলছে বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। তাহলে বড় বাড়ির লোকেরা কী বলে? এই যে একটু আগে তো আমরা দেখলাম যে ওরা বিয়ে দেয়নি মেয়ের, কিন্তু এখানে বলছে বড় বাড়ির লোকেরা এই জন্য অনেক সময় বলে থাকে যে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। অর্থাৎ কার বিয়ে? বড় পিসিমার বিয়ে হচ্ছে ঠাকুরের সঙ্গে, উনি হচ্ছেন দেবতার সেবিকা। তাহলে বড় পিসিমা হলেন দেবতার সেবিকা। এই লাইনগুলো দিয়ে কিন্তু শর্ট প্রশ্ন আছে, তোমরা এই জায়গাগুলোকে একটু খুব ভালো করে পড়বে। তারপরে বলছে দেখো বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। তাহলে কী বলছে? এখানে প্রচুর শিব মন্দির রয়েছে এবং বুড়ো কর্তা একটু নামী গণ্যমান্য ব্যক্তি, এবং উনি যেন কী করেছেন? এখানকার রাস্তার যত বাড়ি আছে সব শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি অর্থাৎ শিবের সব নাম দিয়ে কিন্তু রেখেছিলেন। কেন? উনি দূরদর্শী লোক ছিলেন। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে দূরদর্শী লোক কে ছিলেন? তখন বলতে হবে যে বুড়ো কর্তা। তার জন্যই এরা করে খাচ্ছে। অর্থাৎ কি বলছে এখানে? এই যে যে বুড়ো কর্তা ছিল, তিনি দূরদর্শী লোক ছিলেন এবং তিনি অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যার জন্য এদের সংসারটা কিন্তু অনেকটা টিকে রয়েছে। তাই জন্য বলা হচ্ছে এখানে তার জন্য এরা করে খাচ্ছে। এবার বলছে দেখো বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার প্রতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। অর্থাৎ ঠাকুরের কথা বলছে, অর্থাৎ মহাদেবের কথা বলছে। মহাদেবকে তিনি নিজের প্রতিদেবতার মতো করে মানেন, অর্থাৎ স্বামীর মতো করে মানেন। তাই বলছে যে মানুষের সঙ্গে বিয়ে দিও না। এবার দেখো পরবর্তী অংশ। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে? অর্থাৎ আদৌ কি এই কথাগুলো সত্যি? কোন কথাগুলো? এই যে মানে বড় পিসিমার বিয়ে দেওয়া হয়নি কেন, তিনি কি শুধু ঠাকুরকে নিজের প্রতিদেবতা মানেন কিনা, এইসব জিনিসগুলো সত্যি না মিথ্যে কে জানে? এবার বলছে বড় পিসিমা চিরকালই এই সংসার হেসেল দেখেছেন। হেসেল অর্থাৎ রান্নাঘর, হ্যাঁ, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। এই দেখো এখানে তার বাবার উল্লেখ আছে, অর্থাৎ বড় পিসিমার বাবা অর্থাৎ বুড়ো কর্তার কথা বলছে, যেটা আমি এইমাত্র তোমাদের দেখালাম। এই যে যে বউ মরে গেলে, অর্থাৎ বড় পিসিমার মা মারা যাওয়ার পর এই বুড়ো কর্তা তার বাবা সংসার নিয়ে সামলাতে পারছিল না, সেই জন্যই কিন্তু বড় পিসিমা বিয়ে করেনি। ঠিক আছে? তো এই জন্য এখানে কথাটা উল্লেখ রয়েছে। দেখ এরপর দেখো বড় বউয়ের কথা শুনে পিসিমা বলেন কোথা থেকে আনলে, মানে দেখো কথাটা কোথা থেকে কোথায় চলে গেল। এই যে এখানে জিজ্ঞেস করেছিল বড় পিসি মানে বড় বউ যে কোথা থেকে আনলে, কাকে? ওই যে ওই লোকটাকে, কেমন একটা উগ্র চাহনি অর্থাৎ উৎসবের কথা জিজ্ঞেস করছে। ঠিক আছে? তখন
বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কী হয় সেই ডেকে আনলে? তা ঝড় জলে তো দেশ ভেসে গেছে, অনেক জায়গার অবস্থা খুব খারাপ, তা আমাদের বাসিনীর কী হয়? অর্থাৎ ওদের বাড়িতে যে কাজের মহিলা তার নাম হচ্ছে বাসিনী। বাসিনী আর ওই লোকটা এক জায়গাতেই থাকে, তাহলে এই বাসিনী কিন্তু ওই লোকটাকে ডেকে এনেছে। এবার বলছে দেখো, বড় বউ বলে, কীরকম দেখতে, অর্থাৎ কেমন একটা অদ্ভুত টাইপের দেখতে, ওই যে উগ্র উগ্র বলছিল, বুনো বুনো বলছিল, সেই জন্য বলছে যে কেমন একটা দেখতে। তখন বড় পিসিমা উত্তর দিচ্ছে, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? অর্থাৎ ময়ূর ছাড়া কার্তিক বলতে এখানে সুদর্শন পুরুষকে, অর্থাৎ সুন্দর পুরুষকে বোঝাচ্ছে। তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। মানে বড় বউকে বলছে যে তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, মানে একটু পরপর কাজ করবে আর কি, দুটো খাওয়ার জন্য জাস্ট সে কাজ করবে, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। তার মানে এই যে লোকটা কাজ করার বদলে ভাত খাবে, সেই চাল কিন্তু কেনা নয়, ওদেরই বাদা অঞ্চল থেকে আসা। তো এই ক্ষেত্রে তোমাদের একটা আমি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে রাখি, বাদা কী, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। দেখো, তোমরা লিখে রাখতে পারো, বাদা শব্দের আক্ষরিক অর্থ হলো নিম্নভূমি বা জঙ্গলে পরিপূর্ণ ভূমি। এই ধরনের জমিতে জলের অভাব থাকে না বলে ধান চাষ ভালো হয়। বোঝা গেল? তাহলে বাদা হচ্ছে একটা নিচু জঙ্গলময় ভূমি, যেখানে জল কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আর ভাত গল্পে বিশেষত সুন্দরবনের বাদা অঞ্চলকে বোঝানো হয়েছে। বুঝতে পারলে তাহলে ব্যাপারটা? তাহলে বড় বাড়িতে কিন্তু এই বাদা অঞ্চল থেকেই সমস্ত চাল আসে। এই পুরো বাদা অঞ্চলে যত ধান চাষ হয় সমস্তই কিন্তু ওদের এই বড় বাড়ির দখলে। এবার কি বলছে দেখো, তার দ্বিতীয় আঙুল বেঁকে যাচ্ছে, অর্থাৎ ওই যে বড় বউকে ঠেস দিয়ে বলছে যে লোকটা একটু কাটবে বা কাজ করবে, তার পরিবর্তে একটু ভাত খাবে। তাই বড় পিসিমা বড় বউকে বলছে তার দ্বিতীয় তোমার আঙুল বেঁকে যাচ্ছে। এবার এই কথাগুলো শুনে বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন একটা ঠেস থাকে, মানে কেমন একটা ঠেস মেরে কথা বলে আর কি, কেমন একটা গায়ে লাগিয়ে কথা বলে, যেটাকে ঠেস বলা আর কি। এখানে বলছে তোমাদের মানে কি? তোমাদের বলতে মানে এখানে তোমাদের শব্দের বলতে তোমাকে বুঝতে হবে যে বড় পিসিমা এমনভাবে বলছে যে বড় পিসিমা যেন আলাদা বাড়িতে থাকে এবং এই বড় বউ বা অন্যান্যরা যেন সব এক বাড়িতে থাকে, বড় পিসিমা যেন সম্পূর্ণ আলাদা থাকে। ওই জন্য তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? অর্থাৎ আমি কি অন্য বাড়ির লোক নাকি? তাই বলছে দেখো, এবার বড় পিসিমা একটা শেষ খোঁচাটা মারেন। কি বলে? বলছে তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা। এবার তোমার শ্বশুর, এই যে আরেকটা বুড়ো কর্তা, শ্বশুর বলতে এখানে আরেকজন বুড়ো কর্তার বোঝাচ্ছে, অর্থাৎ বড় পিসিমার দাদা আর বড় বউয়ের হচ্ছে শ্বশুর। সে কিন্তু মরতে বসেছে বাছা, সেই জন্যই হোমযজ্ঞ হচ্ছে। তাহলে বাড়িতে কিন্তু একটা হোমযজ্ঞ হচ্ছে, বিরাট বড় একটা হোমযজ্ঞ হচ্ছে। কিসের জন্য? এই শ্বশুরকে বাঁচানোর জন্য। তার জন্য একটা লোক খায়, মানে এই হোমযজ্ঞের জন্য কিছু কাঠ কাটতে হবে, সেই কাঠগুলো ওই বড় লোকটা কেটে দেবে, যে লোকটার কথা প্রথমে বলছিল, সেই জন্য একটা লোক খাবে। এবার বলছে দেখো, বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন, অর্থাৎ বড় বউয়ের যে শ্বশুর, অর্থাৎ আর বড় পিসিমার দাদা, সে কিন্তু মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, তার মানে এই যে তার শ্বশুর, তার বয়স কত? 82 বছর। কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন, তবে ক্যান্সার বলে কথা। টনক মানে বেশ একটু শক্তপোক্ত ছিলেন, কিন্তু কী সমস্যা? বলছে ক্যান্সার বলে কথা, তার কিন্তু ক্যান্সার হয়েছে। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন 2-3টে। 1 নম্বর, বুড়ো কর্তার বয়স কত বা তার কী হয়েছে? ক্যান্সার হয়েছে। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না, অর্থাৎ লিভার অর্থাৎ যকৃতে কিন্তু ক্যান্সারটা হয়েছে শ্বশুরের, সেটা কিন্তু বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়, এই কথাগুলো শুনে বড় বউ দৌড়ে চলে যায়। এবার বলছে দেখো, আজ অনেক কাজ, মেজ বউ উনুন পাড়ে বসেছে। দেখো, আমি বলেই দিয়েছিলাম প্রথমে তোমাদের শুরুতেই, এই গল্পে মোট মানে এই শ্বশুরের অর্থাৎ বুড়ো কর্তার মোট 4টে ছেলে আছে এবং তার 4টে ছেলে 4টে বউ আছে। তো তার একটা পেয়ে গেলে বড় বউ। এবার বলছে আজ অনেক কাজ, মেজ বউয়ের কথা বলছে। মেজ বউ উনুন পাড়ে বসে আছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাহলে ভাবো, এই যে শ্বশুর যদি মারা যায়, তাহলে হয়তো শাশুড়ি অনেক দিন মাছ খেতে পারবে না। অর্থাৎ বুঝতেই পারছো, নিয়ম অনুযায়ী অনেক দিনই ওদের উপোস থাকতে হয়, মানে খাওয়া দাওয়া সেরকম একটা হয় না। তাই বলছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, যদি মাছ না খেতে পারে, যদি মারা যায় শ্বশুর। তাই বলছে, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। তাহলে ভাবো, যে শ্বশুর যদি হঠাৎ মারা যান,
এই কারণে শাশুড়ি যাতে মাছ খেতে পারে এই জন্য আজকে কি হচ্ছে, কয়েকদিন ধরে কিন্তু এই এত পদের মাছ রান্না হচ্ছে। তোমাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাত গল্পে কোন কোন মাছের যোগ্যি লাগার কথা বলা হয়েছে? তখন তোমাকে এই 3-4টে নাম, একটা ইলিশ, পাকাপোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, ভেটকি মাছের যোগ্যি। ঠিক আছে, যোগ্যি মানে এগুলো সব রান্না হবে আর কি। রেঁধে ফেরে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, অর্থাৎ কার কাজ? রেঁধে ফেরে শাশুড়িকে খাওয়ানো মেজ বউয়ের কাজ, বোঝা গেল? এইবার বলছে শ্বশুরের ঘরে নার্স, অর্থাৎ যার লিভারে ক্যান্সার, মানে যার ক্যান্সার হয়েছে তার ঘরে নার্স এসছে। বড় বউ এখন গেল সে ঘরে, বড় বউ কিন্তু সে ঘরে গেল, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, অর্থাৎ বড় বউ একটু সেখানে বসবে, নার্স এসে পরে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে, তাহলে ভাবো এতজন 4 ছেলের মধ্যে একজন ছেলে, তার না, সেজ ছেলে, সে কিন্তু বিলেতে রয়েছে, তার আসার কথা ওঠে না, অর্থাৎ বাড়িতে যে একটা বিরাট হোমযজ্ঞের আয়োজন হতে চলেছে সেখানে কিন্তু এই সেই ছেলেও আসতে পারবে না। ছোট, মেঝো ও বড় ঘুমোচ্ছে। দেখো তাহলে 4 ছেলে হয়ে গেল। এই বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে বড় বাড়ির ছেলেরা কখন ঘুম থেকে ওঠে না? বেলা 11টার আগেও কিন্তু ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? কেননা তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 18খানা দেবত্র বাড়ি আর বাঁধা অঞ্চলে অসাকর জমি থাকলে কাজ করে কে? তার মানে ভাবো ওদের এই বড় বাড়ির দখলে প্রায় 18খানা বড় বড় বাড়ি রয়েছে। দেবত্র বাড়ি বলতে ঠাকুর দালানের মতো বাড়ি, আর বাঁধা অঞ্চল ওদের প্রচুর জমি আছে, সেখানে প্রচুর ধান চাষ হয়। তাই কাজ আর কে করে? এই জন্য কিন্তু এই মানে ওর যেই ছোটো ছেলে, মেয়ে ছেলে, বড় ছেলে, এরা আয়সি হয়ে গেছে, এরা অলস টাইপের হয়ে গেছে, তাই এরা কাজ করতে চায় না। পরে পারা বলছে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। তাহলে এই বড় বউ শ্বশুরকে খুব ভালোবাসে, সে ভাবে যে সে অবস্থাটা, শ্বশুর যদি মারা যান তাহলে তার পরের অবস্থাটা কী হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছুই করার নেই। তার মানে বড় বউ অত বুঝতো না যে লিভারে যে ক্যান্সার হয় সেটা বুঝতো না, আর যখন এটা বোঝা গেল ক্যান্সার ব্যাপারটা, তখন কিন্তু আর কিছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তাহলে বড় বউ কিন্তু ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কেন, অর্থাৎ শ্বশুরমশাই মারা গেলে কি হবে, দিনরাত কি আদৌ হবে, ওর কাছে এটা একটা অলীক বিষয়। শ্বশুর তার কাছে কি ঠাকুর দেবতার সমান। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার, কার কাছে? শ্বশুর ঠাকুর দেবতার সমান, তখন বলতে হবে বড় বউয়ের কাছে। এবার বড় বউ দেখো শ্বশুরের জন্য কী কী করে দিত সেটার উল্লেখ রয়েছে এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট পারে, তোমরা ভালো করে মুখস্থ করবে এটা। বলছে তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। তাহলে এই যে ইসবগুল হচ্ছে একটা পেট পরিষ্কার করার একটা ওই ভুসি জাতীয়, তোমার ঔষধি জাতীয় এক ধরনের জিনিস, এটা মানে রাত্রে জলে গুলে খেতে হয়। বলছি শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার মানে ভাবো বড় বউ শ্বশুরের জন্য কী করে দিত? রুটি লুচি, তারপর শরবত করে দিত। আর কি বলছে তার বিছানা পাততে হতো, অর্থাৎ শ্বশুরের বিছানা পেতে দিত, পা টিপতে হতো, পাও টিপে দিত, কত কাজ করতে হতো সারা জীবন ধরে, মানে অনেক কাজ করতো, শ্বশুরকে খুব সেবা যত্ন করতো। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে, তা এখন কি আর ওই সব কাজ করতে হবে না? তাহলে বড় বউ এইসব কথাগুলো কিন্তু বসে বসে ভাবছে। এইবার দেখো বলছে ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞহোম হচ্ছে। তাহলে আজকে এই যে যজ্ঞহোমের একটা আয়োজন চলছে, এই যজ্ঞহোম কার নির্দেশে হচ্ছে? এই ডাক্তারদের নির্দেশে। ছোটো বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। দেখো এখন আবার ছোটো বউয়ের কথা বলছে, মেজো বউয়ের প্রথমে উল্লেখ পেলাম, তারপর বড় বউ, এখানে আবার ছোটো বউয়ের কথা বলছে যে ছোটো বউয়ের বাবা কী করেছেন? একজন তান্ত্রিক এনেছেন। ঠিক আছে, ওই যে হোমযজ্ঞ করবে আর কি। এই মানে যজ্ঞের জন্য কী কী দরকার, এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। এই আধমন মানে প্রায় 20 কেজির মতো। তাহলে এখানে 5 ভাগের কাঠ আছে, দেখো বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, তার প্রায় 100 কেজির মতো। ঠিক আছে, তো সেগুলো সব এক মাপে কাটতে হবে। এছাড়া আর কি বলছে যজ্ঞের জন্য আর কি দরকার? কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, কালো বিড়ালের লোম কে আনতে গেছে? এছাড়া আর কী কী লাগবে? শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তাহলে যজ্ঞের জন্য কিন্তু এই জিনিসগুলো দরকার, তোমরা কিন্তু এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে, যজ্ঞের জন্য কী কী প্রয়োজন মানে সামগ্রী দরকার আর কি। এরপরে দেখো বলছে তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। তাহলে ওই যে প্রথমে যে লোকটার কথা বলা যায়, তাকে কিসের জন্য আনা হয়েছে? কাঠ কাটার জন্যই আনা হয়েছে। ও নাকি কয়দিন খায়নি, বাসি নিয়ে এনেছে, বাধায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি। তাহলে
ওই লোকটা কতদিন খায়নি, একে কে এনেছে? বাসিনী। অর্থাৎ এই বাসিনী হচ্ছে ওই উৎসব, মানে যে লোকটার কথা বলছে তারা দুজন সম্পর্কে একই জায়গায় থাকে, বাদায় থাকে, অথচ ভাতের আহিঙ্কা এতখানি। আহিঙ্কা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ভাত খাওয়ার এত নেশা, বাদায় অঞ্চলে থাকে তাও এত নেশা। বলছে এ আবার কী কথা, এটা তো কোনো কথা? বাদায় চালের অভাব নাকি? বাদায় কি চালের অভাব আছে নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। তাহলে ওই বড় বাড়ির কথা বলছে, বড় বাড়ির একতলায় যদি যাও তো দেখা যাবে যে সেখানে স্তরে স্তরে ভাগে ভাগে অনেক ধরনের চাল কিন্তু সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। এবার আবার নার্স এসে বসে, তারপর বড় বউ সেখান থেকে নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। তাহলে তান্ত্রিক হোমে বসবার আগে কিন্তু হোম অর্থাৎ যজ্ঞে বসবার আগেই কিন্তু কী করতে হবে? খাওয়া দাওয়া সেরে নিতে হবে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তাহলে হোম অর্থাৎ যজ্ঞ করে তান্ত্রিক করবেন, শ্বশুরের প্রাণটুকু বাঁচিয়ে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে। নামলে কেন? অর্থাৎ চালগুলো তো বের করে দেবে। তো এই যে দি, কাকে বলছে? বাসিনীকে বলছে এই কথাগুলো, ঠিক আছে? এবার এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন চালের উল্লেখ রয়েছে, সেই চালগুলো কে কীভাবে খায় সেটাও কিন্তু রয়েছে। তোমরা খুব ভালো করে এই প্যারাটা পড়বে। হ্যাঁ, বলছে ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে। তাহলে এটা একটা বিশেষ মানে জাতের চাল বা ধান। তো এই চালের ভাত কী হয়? নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়া হয়। রামশাল চালের ভাত মাছের সঙ্গে। দেখো এটাও এক ধরনের উন্নত মানের চাল। সেটা কী করে? ভাত রামশাল চালের ভাত মাছের সঙ্গে খাওয়া হয়। বড়োবাবু কনক পানি চাল ছাড়া খান না। তাহলে বড়োবাবু আর কী চাল খান? বলছে কনক পানি। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না করে? পদ্মজালি চাল রান্না করা হয়, ঠিক আছে? বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল রান্না করা হয়। আর বামুন চাকর আর ঝি যারা আছে তার জন্য একটু মোটা ধরনের নিম্নমানের চাল রান্না করা হয়। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে। তাহলে বাদার ওই যে লোকটি এসছে কাঠ কাটার জন্য, সে কিন্তু এই চালগুলো যে থরে থরে সাজানো আছে এই 5 ধরনের চাল, সেটা কিন্তু সে কাঠ কাটতে কাটতে দেখে। চোখ ঠিকরে বেরিয়ে আসে, তার চোখ যেন তার বাইরে বেরিয়ে এসছে চাল দেখে। কেননা সে ভাত খাওয়ার জন্য এখানে এসছে, একটু ভাত খাবে তাই সে কাজ করছে, কিন্তু তার পিঠে এখন খিদে রয়েছে, তার জন্য যেন তার চোখ ঠিকরে বেরিয়েছে এত ধরনের চালের নাম শুনে। এবার ওই লোকটা জিজ্ঞেস করছে, ওই বুনো বুনো চেহারার লোকটা বলছে, হ্যাঁ বাসিনী এত নানাবিধ চাল? অর্থাৎ বাসিনীকে জিজ্ঞেস করছে এত নানান রকমের চাল। তখন বাসিনী উত্তর দিচ্ছে, বাবুরা খায়, অর্থাৎ এখানকার এবারের লোকেরা খায়। ওই 5 ভাগে ভাত হয়। এই যে এখানে 5 ভাগের নাম বললাম, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। ওই 5 ভাগে ভাত হয় কিন্তু। তখন বাসিনী উত্তর দিচ্ছে, হ্যাঁ হবে না, বাদায় এদের এত জমি, বাদায় এদের প্রচুর জমি, চাল এনে পাহাড় করেছে, চাল এনে এদের যেন পাহাড় হয়ে গেছে, চালে চালে যেন পাহাড় হয়ে গেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে। তাহলে বড় পিসিমা সেই চালগুলো কী করছে? মাঝে মাঝে নুক্কে নুক্কে অর্থাৎ লুকিয়ে লুকিয়ে বেচেও দিচ্ছে। আমি বেচতেছি সে চাল, অর্থাৎ এবং এই চাল বেচতে সাহায্য কে করছে বড় পিসিমাকে? এই বাসিনী। এবার বলছে দেখো বাদায় এদের চাল হয়, তা দে দেখিনি বাসিনী, বাদায় এদের চাল হয়, তাই একটু দে আমাকে বাসিনী, 1 মুষ্টি চাল দে, গালে দে জল খাই। তাই বাসিনী আমাকে একটু চাল দে, আমার তো খিদে পেয়েছে, গালে দিয়ে একটু জল খাই। বড্ড যেমন আঁচড় কাটিতেছে পেটের মধ্যিখানে, মানে পেটের মধ্যিখানে যেন কেমন একটা আঁচড় কাটছে। যেমন আমরা বলি খিদে পেলে যেমন বলছি না, এই পেটের মধ্যে যেমন ছুঁচোরা ইঁদুর লাফাচ্ছে, সেরকম টাইপের। সেই কদিন ঘরে আদা ভাত খাই না, আদা অর্থাৎ রাধা, ঠিক আছে? এখানে আদা বলতে কিন্তু রাধা ভাত খাই না। দে বাসিনী বাগ্যতা করি, তোর সম্মান করি বা তোর পায়ে পড়ি বাসিনী, তুই মানে আমাকে 2টো চাল দে। তার মানে এই যে ওই লোকটা, যে লোকটার নাম নাকি উৎসব, সে কী করছে? তার পেটে এখন এতটাই খিদে রয়েছে, এই চালগুলো দেখে সে বাসিনীর কাছে প্রার্থনা করছে যে আমাকে একটু চাল দে, আমি গালে দিয়ে জল দিয়ে খেয়ে নিই। তখন এবার বাসিনী উত্তর দিচ্ছে, আরে করো কি উৎসব দাদা? এই যে উৎসব নাম পেয়ে গেলে কিন্তু, ওই যে গল্পের যে মূল নায়ক যেই লোকটার কথা বলছে তার নাম হচ্ছে উৎসব। গা সম্পর্কে দাদা হতো, গা সম্পর্কে তো দাদা হতো। তাহলে বাসিনীর সাথে উৎসবের সম্পর্ক কি? ওরা এক গ্রামে থাকে, ঠিক আছে? সুন্দরবনের বাদা অঞ্চলে থাকে বিশেষ করে। বলছে কেন বা এমন করছো? এমন করতেছ, পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। পিসিমা যদি দেখে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব। তাহলে আমি ঠিক তাগে বাগে মানে সুযোগ বুঝে তোমাকে দিয়ে যাব। তুমি তোমার মানে নির্ভয় থাকো, তুমি কাজ করো, আমি তোমাকে সুযোগ বুঝে দিয়ে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, তুমি তাড়াতাড়ি হাত চালিয়ে নাও। বলতে কেন বলে মানে বলা হচ্ছে কথাটা, ওই যে কাটছিল সেই জন্য। এদেরকে বলিয়ারি যাই। এবার মানে বাসিনী একটু ওই বড় বাড়ির লোকদের প্রতি অসন্তুষ্ট হয়ে বলছে যে এদেরকে বলিয়ারি যাই অর্থাৎ ভাই, এদেরকে বলিয়ারি ভাই। একটা লোক কদিন খায়নি শুনছো, একটা লোক অনেক দিন হয়েছে খায়নি সেটা শুনেছে, আগে 4টি খেতে দে। তাহলে আগে তাকে 4টি খেতে দে, তারপর তাকে দিয়ে কাজ করা। কিন্তু না, আগে ওকে দিয়ে কাটাচ্ছে, তারপর নাকি তাকে খেতে দেবে।
এবার বলছে বাসিনী চালগুলো নিয়ে চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। এই কথা মানে ওই বড় বাড়ির লোকদের সম্পর্কে একটু উল্টোপাল্টা বলে সে কী করলো, যে মাথা নাড়তে নাড়তে চলে যাচ্ছে। লোকটির নাম উৎসব। তাহলে ওই যে লোকটা আমরা প্রথমে যার কথা বলেছিলাম এখানে, এই যে লোকটা যার মানে প্রথম চাহনি কিন্তু বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, সেই লোকটার নাম কিন্তু উৎসব। চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত, অর্থাৎ লোকটার আসল নাম উৎসব নাইয়া। গত কয়েকদিন সে সত্যি খায়নি। তাহলে এই যে উৎসব গত কয়েকদিন সে সত্যি খায়নি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কী কারণ সেটা আমরা একটু পরে দেখতে পাবো। কপালটা তার মন্দ, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হয়েছিল ততদিন সে খেতে পারেনি। তার মানে ও যে জায়গায় থাকতো সেখানে কোনো একটা বিশেষ কারণে রান্না খিচুড়ি দেওয়া হতো। সেটা আমরা সেকেন্ড প্যারাতেই আছে, পরের প্যারাতেই বলছে, ও চন্নুনির মা, চন্নুনি রে তোমরা রাগ কেন না কেন। অর্থাৎ ও ডাকছে, উৎসব মনে মনে ডাকছে, চন্নুনির মাকে ডাকছে, অর্থাৎ উৎসবের বউকে ডাকছে। তোমরা রাগ করো না কেন, অর্থাৎ তোমরা সাড়া দিচ্ছ না কেন, কোথায় হইলে গো, তোমরা কোথায় রয়েছো গো। এইবার দেখো ঘটনাটা কী ঘটেছে। এই ঘটনাটাকে ঘিরে উৎসবের জীবনের উত্থান পতন আর কি। বলছে বস্তুতে এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল। তার মানে তার বউ ছেলে মেয়ে কোনো একটা দুর্যোগে, কোনো একটা বিরাট ঝড় বৃষ্টিতে মাতলা নদীর গর্ভে যেন তলিয়ে গেছে। ওই জন্য বলছে সে যখন খুঁজছিল তার বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি হরে গিয়েছিল, মানে বুদ্ধি যেন নষ্ট হয়ে গেছিলো, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিলো। একদিন, এবার ঘটনাটা বলছে, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বড় প্রশ্নের জন্য, এই প্যারাটা আর পরের পৃষ্ঠার প্যারাটা, প্রথম প্যারাটা, ঠিক আছে। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। তারপরে একদিন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিলো, সেদিন কী করছিল, ছেলে মেয়েকে জাপটে চাপটে ধরে উৎসবের বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটিটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। সে কী করছিল, ঘরের মাছ যে খুঁটিটি সেটা কিন্তু মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল। সে যেন একটা আনন্দ টলছে এবং বিরাট ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে যেন মাছ খুঁটি খুব টলছে, মানে নড়ছে। ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে জেগে উঠছিল, একটা রোগ। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এই মাছ খুঁটি কিসের মতো কাঁপছিল বা কিসের মতো কেঁপে জেগে উঠছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো, ঠিক আছে। এটা একটা রোগ। বলছে উৎসব বলে চলছিল তখন, ভগবান ভগবান ভগবান। উৎসব এইরকম সিচুয়েশনে, এরকম একটা কঠিন পরিস্থিতিতে, যখন তাদের এই বিরাট দুর্যোগে, বিরাট ঝড় বৃষ্টির কারণে যদি তার ঘর বাড়ি ভেঙে যায়, সে তার জন্য সে কী করছিল, ভগবানকে ডাকছিল। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, যে এমন দুর্যোগে ভগবানও বুঝি কাঁথা মুড়ি দিয়ে ঘুমন। তাহলে ভগবান যেন এই দুর্যোগে গরিব মানুষদের কথা শুনতে পান না, তিনি যেন কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। বলছে ভগবান ভগবান উৎসব বলছিল। তাহলে উৎসব এরকমভাবে ভগবানের নাম করে যাচ্ছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটে উঠেছিল। তাহলে মাতলা হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটা নদী, সেখানকার জল কী হয়েছে, বাতাসের চাবুকে, অর্থাৎ বাতাসের হাওয়ার কারণে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠলো, জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। তার মানে বুঝতেই পারছো এখানে যে উৎসবের যে একটা ছোট্ট ঘর ছিল, যেখানে সে বউ ছেলেমেয়েকে নিয়ে থাকতো, এই মাতলা নদীর জলের দাপটে তার একদম ঘরবাড়ি কিন্তু লুটোপুটি গেল, অর্থাৎ ভেঙে চুরে গেল। এবার পরে বলছে দেখো, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। মানে এই যে তোমাদের পরীক্ষা একটা প্রশ্ন দেয় যে ভাত গল্পে যে দুর্যোগের বা ঝড়রাত্রির বর্ণনা রয়েছে সেটা লেখো, বা ওই প্রশ্নটার একই উত্তর এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন দেয়। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তার মানে যখন সকাল হলো তখন বোঝা গেল যে কী কী সর্বনাশ হয়েছে, কার কী সর্বনাশ হয়েছে। বলছে তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। তাহলে উৎসবের ঘর বাড়িতে ভেঙে গেছে, উৎসব ভেবেছে হয়তো তার বউ ছেলে মেয়ে সবাই ঘর বাড়ির তলায় চাপা পড়ে গেছে, সেই কারণে উৎসব কিন্তু সেই তাদের সাড়া পাওয়ার আশায় পাগল হয়ে বসে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? কে কোথায় এরকম বলে যাচ্ছে উৎসব? উৎসব কি পাগল নাকি? কে এই কথাটা কে বলে? সাধন দাসের কথা উৎসব নেয় না। তাহলে সাধন দাস এই কথাটা বলছিল, তো কিন্তু উৎসব তার কথা গ্রহণ করে না। এই আরেকটা কিন্তু ক্যারেক্টার এই গল্পের, মনে রাখবে। সাধন বলে তোরেও তো টেনে নিচ্ছিলে, গাছে বেঁধে রয়ে গেলি। তো সাধন বলছে তোকে তো টেনে নিয়ে যাচ্ছিলো, তো উৎসবকে তো ওই ঝড় মানে মাতলা নদীর জলের স্রোতে টেনে নিয়ে যাচ্ছিলো। ও কিন্তু উৎসব বেঁচে গেল কেন? গাছে বেঁধে রয়ে গেছিলো। উৎসব বলে রা করো ও চন্নুনির মা, অর্থাৎ রা করো অর্থাৎ সাড়া দাও হে চন্নুনির মা। ঘরের পাশ থেকে সে নড়তে চায় না। উৎসব কি ঘরের পাশ থেকে কিন্তু একদমই নড়তে চায় না। কেন? তার বউ ছেলে মেয়ে ফিরে পাওয়ার আশায় তারা মাতলা নদীর গর্ভে ভেসে গেছে। তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল তার ঘরে, এবং তার ঘরে কিন্তু একটা
কৌটো ছিল, টিনের কৌটো। তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। কিন্তু সেই কৌটোর মধ্যে কী ছিল? একটা জমির দরখাস্তের নকল, ঠিক আছে। উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, অর্থাৎ সেই কৌটোটার মধ্যে নাম ছিল উৎসব নাইয়া এবং পিং অর্থাৎ পিতা হরিচরণ নাইয়া। সেই কৌটোটি বা কোথায়? তাহলে তার যেই জমি চেয়ে যে দরখাস্তের নকলের যে কৌটো, সেই কৌটোটি জলের মধ্যে হয়তো ভেসে গেছে। দেখো ওই প্রশ্নটারই আবার আরেকটা প্যারা বলছে, যা আর নেই, যা ঝড় জল মাত্রার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তার মানে ওই যে ঝড় জলের দিন মাতলার নদীর স্রোতে বা গর্ভে মানে যেগুলো যেগুলো তলিয়ে গেছিলো সেগুলো খুঁজে খুঁজে কিন্তু উৎসব পুরো পাগল হয়ে যাচ্ছিলো, অর্থাৎ তার বউ ছেলেমেয়েকে খুঁজতে খুঁজতে সে পাগল হয়ে যাচ্ছিলো। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। একটু আগে দেখলাম যে আমরা এখানে রান্না খিচুড়ির কথা বলছিল, এই রান্না খিচুড়ি তাহলে উৎসবের এই কারণেই খাওয়ায়নি। কেন? যে তার বউ ছেলে মেয়ে সব ওই ঝড় জল রাত্রির দিনে মাতলা নদীর গর্ভে ভেসে গেছে, সেই শোকে দুঃখে উৎসব কী করেনি? রান্না খিচুড়ি খায়নি। তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর রান্না খিচুড়ি নেই, অর্থাৎ খিচুড়ি নেই। সম্বিত মানে চেতনা বা তার মন মানসিকতা যখন একটু ভালো হলো তখন কিন্তু সরকারের পক্ষ থেকে সেই খিচুড়ি দেওয়া বন্ধ হয়ে গেছে, ড্রাই ডোল, অর্থাৎ এবার শুকনো চাল দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। চালগুলি সে চিবিয়েই জল খেয়েছিল। তাই উৎসব কী করছিল তখন? খিদের তাড়নায় সে যেই চালগুলো ছিল সেগুলো মানে চিবিয়ে জল খেয়ে নিয়েছিল। এভাবে কিছুদিন যায়। তো এভাবে কিছুদিন যায়, কদিন বা যাবে, তাই না? বলছে তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়, শ্রাদ্ধ মানে শ্রাদ্ধ করতে হয়। এই কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। তাহলে একটা ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, যে ওই গ্রামের শ্রাদ্ধ শান্তি কাজ করার কাজ কে করেন? মহানাম শতপথী। কিন্তু মহানাম এখন আরও দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। কিন্তু দেখো মহানাম শতপথী কী করেছে? গ্রামে আরও দুটো গ্রাম অনুরূপ শ্রাদ্ধ শান্তি, মানে এরকম জলের তলিয়ে গেছে বা হারিয়ে গেছে এরকম টাইপের শ্রাদ্ধ শান্তি করার জন্য সে কিন্তু অন্য গ্রামে গেছে। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। তারা কী করছে তাহলে? ওই সময় না খেতে পেয়ে মানে ওই মাতলা নদীর ওইখান থেকে মাছ, গুগলি যা পাচ্ছে সেগুলো ওরা ধরছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে বা নেচে উঠলে কেন? তাহলে উৎসব মনে মনে তখন ঠিক করেছে উৎসব কলকাতা যাবে। তখন সাধন বলছে, তুমি একাই বা কেন কলকাতা যাবে? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? সরকার তো ঘর করতে খরচা যাবে কেন শুধু শুধু? সাধন দাস উৎসবকে এই কথাটা বলে। কিন্তু উৎসবের কথা এখানে কী বলছে? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে। উৎসব তখন একটু বুদ্ধিমান, ওর মাথায় তখন একটু বুদ্ধি স্থির, তাই একটু বুদ্ধিমান সে বলে, সে একটা কথা বটে, হ্যাঁ ঠিকই বলেছো, জাস্ট কথাটা অতটা কানে নেয় না উৎসব, ঠিক আছে। এরপরে বলছে, ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে তা দেখতে বাসিনী আসতে পারেনি। তাহলে বাসিনী কি ওই যে বড় বাড়িতে যে কাজ করে সেই বাসিনী কিন্তু ওই উৎসব যেখানে থাকে সেখানেই থাকতো, কিন্তু বাসিনী কিন্তু এইখানে আসতে পারেনি। তার মা ভাই বোন আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে সেগুলো কিন্তু দেখতে আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিলো, তার বোন আর ভাই কি কলকাতা যাচ্ছিল। ওরা কি করবে? ওরা কিছুকাল ঠিকই কাজ করবে, ওখানে গিয়ে থেকে কোথাও কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার, তাহলে উৎসব কিন্তু কলকাতায় আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। তাহলে বাসিনী যে বড় বাড়িতে কাজ করে, উৎসব আগে একবার বাসিনীর সাথে গিয়েছিল এবং বাইরে থেকে সেই ঘরটা দেখেছিল। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটাও দেখা যাচ্ছিল। তাহলে ও বাইরে থেকে দেখেছিল যে ওখানে ঠাকুর দালান দেখা যাচ্ছে এবং মন্দিরের মাথায় একটা পেতলের ত্রিশূল, ঠিক আছে। বাসিনীর মনিব বাড়িতে হেলা ডালা ভাত। তাহলে উৎসব তখনই জেনেছিল যে বাসিনীর মনিব বাড়িতে, অর্থাৎ ওই বড় বাড়িতে হেলা ঢালা ভাত মানে ছড়ানোর জন্য, চারিদিকে শুধু ভাত আর ভাত। এই গল্প গ্রামের সবাই শুনেছে। তাহলে বাসিনীর ওই মনিব বাড়ির এই গল্পটা কিন্তু যে এত ভাতের মানে গর্ব সেটা কিন্তু সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। তাহলে কলকাতায় গিয়ে উৎসব খেয়ে মেখে আসবে, এটা উৎসবের ইচ্ছা। কেননা উৎসব কিন্তু এতদিন খায়নি, তার বউ ছেলেমেয়ের শোকের কারণে ভেবেছিল হয়তো বউ ছেলেমেয়ে ফিরে আসবে, কিন্তু উৎসব এতদিন খায়নি, সে রান্না খিচুড়িও খেতে পারেনি। তাই সে ঠিক করলো কলকাতায় গিয়ে সে খেয়ে মেখে আসবে। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। তাহলে ওই যে উপসে মানে না খেতে পেয়ে বউ ছেলে হারিয়ে সে যেন একটা কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভিতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। অর্থাৎ উৎসব কিন্তু কোনো কথাই এখন আর গুছিয়ে ভাবতে পারছে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। সে মাঝে মাঝে খুব ভাবে, কিন্তু এবার সে গুছিয়ে ভাবছে। কী যে হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন।
মানে এতক্ষণ কী কী ঘটে গেছে উৎসবের জীবনে, বউ ছেলেমেয়ে তো হারিয়ে গেছে, সে কিন্তু এখনও দিশে পাচ্ছে না। ভাবতে গেলেই তার প্রথম মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। তাহলে যখনই সে ভাবতে যাচ্ছে এই কথাটা, তখনই যেন মনে হচ্ছে ধানে মানে গোছ আসা মানে ধান হওয়ার আগেই যেন ধান গাছে সবুজ রং যেন চলে যাচ্ছে। কার্তিক মাসেই যেন ধান খড় হয়ে গেল, মানে সব ধান নষ্ট হয়ে গেল সেই ঝড় বৃষ্টির কারণে। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। এটা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল কেন? উৎসব কারো একটা আন্ডারে কাজ করে, সে হচ্ছে কি সতীশ মিস্ত্রি। বলছি সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মরক লেগেছিল। তাহলে সতীশ মিস্ত্রি এই 3 রকমের ধান কিন্তু সব নষ্ট হয়ে গেছিলো। মরক লেগে যাওয়া মানে সেখানে এক রকমের রোগ টাইপের, যার ফলে সব কিছু নষ্ট হয়ে যায়। উৎসব তো সতীশের কাজ করেই কয়েক মাস বেঁচে থাকে। তাহলে উৎসব এই সতীশ মিস্ত্রির কাজ করেই বেঁচে থাকতো। বলছে উৎসব মনিবের ধান যায় তুই কাঁদিস কেন? তখন সাধনবাবু ওকে জিজ্ঞেস করছে, উৎসব মনিবের ধান নষ্ট হয়েছে তো তুই কাঁদছিস কেন? তখন বলছে উৎসব বলছে কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না মানে কাঁদবো না মানে কান্না করবো না কেন? লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? লক্ষ্মী অর্থাৎ ধানগুলো আর না আসার আগেই তার আগে যেন ভাসান হয়ে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার কাঁদবো না একটু? আমরা খাবো কি? তাহলে আমরা কি খাবো? মানে ওদের হয়ে তো ওনার হয়ে কাজ করেই ও একটু পেটে ভাত জুটতো, কিন্তু সেটাও নষ্ট হয়ে গেছে। তাই বলছে খাবে কি? এবার বলছি দেখো, তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তা যেন ধান খেতে যেন আগুন লেগে গেছে, ঠিক আছে? আগুন লেগে গেছে মানে মরক লেগে যেন সব নষ্ট হয়ে গেছে। তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়। তারপর আবার কী হয়? শুধু মরকই লাগলো না, তারপর আবার রাতে ঝড়ও হলো। সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। তা সে অর্থাৎ এই উৎসব কিন্তু ওই দিন সন্ধ্যাতে অনেক দিন পর পেট ভরে খেতে পেয়েছিল। কী কী খেয়েছিল? এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন লঙ্কা পোড়া দিয়ে। তাহলে হিঞ্চে সেদ্ধ একটা তেতো জাতীয় একটা সবজি টাইপের, আর গুগলি সেদ্ধ এগুলোকে সে খেয়েছিল ওই শেষ দিন, অর্থাৎ ঝড় বৃষ্টির ওই দিন। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা পেট ভরে মানে ভরা পেট খেয়েছিল। তাহলে গ্রামে উৎসবের মতো আরও যারা ছিল সবাই ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্দ্রনীর মা বলছিল, দেবতার গতিক ভালো নয় কো, অর্থাৎ দেবতার লক্ষণ কিন্তু ভালো নয়। নৌকো নিয়ে যারা বেরোইছে, অর্থাৎ নৌকা নিয়ে যারা বেরিয়েছে, বুঝি বা বোট মারা পড়ে, তারা হয়তো অর্থাৎ নৌকা উল্টো করে মারাও যেতে পারে। এই কথাটাও বেশ মনে পড়ে। অর্থাৎ এই যে চুনুর মা কিন্তু এই কথাটা বলেছিল, কিন্তু উৎসবের এই কথাটা তখন মনে পড়লো। উৎসব কিন্তু এখন দেখো এই ঘটনাটা একটু ফ্ল্যাশব্যাকে চলেছে, মানে ওই পুরনো ঘটনাগুলো একটু এখানে উৎসব মনে করছে। উৎসব কিন্তু মনিব বাড়িতে রয়েছে, অর্থাৎ বড় বাড়িতে কাঠ কাটছে, কিন্তু কাঠ কাটতে কাটতে তার এই কথাগুলো মনে পড়ে। গল্পটা একটু এখানে লেখিকা অর্থাৎ মহাশ্বেতা দেবী বলে নিলেন। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, অর্থাৎ তারপরেই মনে আছে যে মাছ খুঁটিটাও সে মাটির দিকে ঠেলে ধরেছিল যে ঝড় বৃষ্টির রাতে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, মা বসুমতী অর্থাৎ আমাদের মাতৃভূমি যেন সেই খুঁটিটা রাখতে চাইছে না, উগড়ে ফেলে দেবে, অর্থাৎ ফেলে দেবে উল্টে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলে সফেন জল ছুটে আসছে। ব্যাস, মানে সেই মাতলা সফেন জল ওই ওদের বাড়ির দিকে উৎসবের বাড়ির দিকে ছুটে আসলো, কী হলো? ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে সব মানে ভেঙে চুরে গেল আর কি। কী হলো? কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া পিং হরিচরণ নাই। তার মানে সব ওলটপালট হয়ে গেছে, কেউ কোথাও নেই। কাগজ সহ কৌটোটি বা কোথায়? তাহলে কাগজ সহ সেই দরখাস্তের একটা কৌটো ছিল, সেটাই বা কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চন্নুনীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। আজ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একটা জায়গা, যে উৎসব মনে মনে ভাবছে চন্নুনীদের অর্থাৎ উৎসবের ছেলেমেয়েদের বউ ছেলেমেয়েদেরকে যদি ভগবান আজকে বাঁচিয়ে রাখতো, তাহলে উৎসবের বুকে যেন শত হাতির বল থাকতো। তাহলে সেই কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো, তাহলে সেই কৌটো নিয়ে সবাই ভিক্ষের জন্য বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, উৎসব তার কাছ থেকেই কৌটোটা চেয়ে এনেছিল, মানে যেই কৌটোটা তাদের দরখাস্ত নকল ছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যেত। অমন যদি একটা সুন্দর কৌটো থাকতো, তার দরকার এক মুঠো চালও ফুটিয়ে নেওয়া যেত খাওয়ার জন্য। চমৎকার কৌটো। এবার বলছে কি হলো? হাত চালা। দেখো ঘটনাটা তাহলে আগে বলে নিল, এগুলো কিন্তু আগের ঘটনা। তাহলে উৎসব ছিল কিন্তু সে বড় বাড়িতে, তারপর লেখিকা মাঝখানে এই আগের ঘটনাগুলো বলে নিল, উৎসবের জীবনে কী কী ঘটেছে, অর্থাৎ ঝড় জল বন্যার রাতের ঘটনাটা বললো। এইবার দেখো আবার সেই বড় বাড়ির ঘটনা বলছে। কি হলো? হাত চালাও বাছা, ওইদিকে শুষছে কর্তা,
হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। তাহলে উৎসব হয়তো মাঝে মাঝে এই কথাগুলো ভাবতে ভাবতে একটু থেমে যাচ্ছিল কাঠ কাটতে কাটতে। কিন্তু তখন বলছে বড় পিসিমা ওকে ধমকি দিয়ে বলছে যে হাত চালাও বাচ্চা, ওইদিকে শুষছে কর্তা, তো কর্তার প্রাণ যায় যায়। হোম হবে, যজ্ঞ হবে, কাঠগুলো কাটো, দাঁড়িয়ে দেখছো কেন? বলছে বড় খিদে লেগেছে মাগো। তখন উৎসব বলছে ওনার কাছে মানে মিনতি করছে, খুব খিদে পেয়েছে মাগো। তখন বড় পিসিমা বলছে এই শোনো কর্তা, ভাত নামলেই এখন খাওয়া নেই, ভাত নামলে খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন, ভারত ভালো করে মুখস্থ করবে। তান্ত্রিকের তাহলে নতুন নিয়ম কি? সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তার মানে তান্ত্রিকের নতুন নিয়ম হচ্ছে সব কিছু রেখে রাখতে হবে, যজ্ঞের পরেই খাওয়া যাবে। তুমি তাড়াতাড়ি হাত চালাও, অর্থাৎ তুমি হাত চালাও। উৎসবকে বড় পিসিমা বলুন তুমি হাত চালাও। তাহলে উৎসবও জেনে গেল যে আগে কী হবে, সব কিছু রেঁধে রাখতে হবে ঠিকই, কিন্তু যজ্ঞ শেষ হওয়ার পরেই সবাই খেতে পারবে, অর্থাৎ উৎসব তখনই খেতে পারবে। উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। তাহলে প্রত্যেকটা কাঠ কিন্তু 1.5 হাত করে প্রায় লম্বা হবে। ধারালো কাঠারিটি সে তোলে আর নামায়। তাহলে ধারালো কাঠের অর্থাৎ যেই কুঠাটা দিয়ে সে কাটছে কাঠগুলো, সেটা একটু নামাচ্ছে আবার তুলছে, মানে খুব মানে দ্রুত গতিতে সে ভাত খাওয়ার উতাসে বা ভাত খাওয়ার তাড়নায় সে কিন্তু কাঠ কেটে যাচ্ছে। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে তোলে। দেখো কী সুন্দর একটা কথা বলেছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে যেন আরও, তার খিদেটা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। তখন আবার বাসিনী কী করলো, একটু বুদ্ধিমান তো, মানে উৎসব গা সম্পর্ক দাদা হয়, তাই ওকে একটু কিছু খাওয়ার জন্য নিয়ে এসছে। বলছে এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে। তাহলে বাসিনী কী করলো, ওকে একটু ছাতু একটা ঠোঙায় করে একটু ছাতু দিল এবং বললো যে ছাতুটা খেয়ে রাস্তার কল থেকে জল খেয়ে এসো, দেরি করো না মোটে, তুমি কিন্তু দেরি করো না। এই পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, এটা একটা পিশাচের বাড়ি, এটা একটা নরকের বাড়ি, এখানে এর বাড়িটা যে কেমন তুমি এটা জানো না। গরিবের গতরেরা সস্তা দেখে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, গরিবের গতরেরা সস্তা। এই কথাটা কে বলেছিল? বাসিনী। কারা কাদের গতর সস্তা দেখে? তাহলে বড় বাড়ির এই লোকগুলো যেন গরিবদের গতর, অর্থাৎ গতর মানে শরীর, সস্তা দেখে। এবার তখন উৎসব জিজ্ঞেস করছে এই ব্যাপারে যে হোমযজ্ঞ যে হচ্ছে, কী কারণে হোমযজ্ঞটা হচ্ছে সেটা উৎসব জিজ্ঞেস করছে। কে মরতে চায় বাসিনী, মানে কে মরছে, অর্থাৎ কার জন্য এই হোমযজ্ঞ হচ্ছে? তখন বলছে তেকেলে বুড়ো। বাসিনী বলছে তেকেলে বুড়ো মানে বয়সে হয়তো বেশি দিন নেই, 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, এরকম একটা ব্যাপার। বাড়ির কর্তা মরবে না, তাহলে বাড়ির কর্তা মরবে না, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাসজি। তাহলে ওই যে ওনার যে হোম যে যোগান দিচ্ছে মুটকি কিন্তু ওনার খাসজি। কর্তা মরলে পরে ওকে 7 নাতি না মেরেছি তা তো আমি বাসিনী নই। তাহলে ওর কথাই বলছে যে ওই তোমার বড় পিসিমার কথা বলছে, কর্তা যদি মরে যায় তাহলে ওকে যেন 7খানা লাথি মারবে। তেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। দেখো ঝন্ডি অর্থাৎ এখানে জন্য, ঠিক আছে, 3 কালের বুড়ো মরছে তার জন্য আবার হোম হচ্ছে, এই কথাগুলো বলছে আর কি, মানে বাসিনী। এবার বলছে ছাতু কটে নিয়ে উৎসব বেরিয়ে পড়ে, বেরিয়ে যায়। তাহলে বাসিনী ওকে যে ছাতুগুলো দিল সেটা নিয়েও বেরিয়ে যায়। বাপরে এত তরকারি, এত চাল, মাছ, ওই একটা যজ্ঞই বটে। সত্যি এটা একটা কিন্তু বিরাট যজ্ঞ। বিভিন্ন ধরনের মাছ, চালের নাম তো তোমরা শুনলে, মাছের নামগুলো শুনলে, তার মানে বুঝতেই পারছো কত বড় যজ্ঞ। সব নাকি বাদার দৌলতে। তাহলে এই যে এদের বাড়িতে এত বিরাট মানে হাইফাই ব্যাপার, এত নাম করা ব্যাপার, সব কিসের কারণে? এই বাদার দৌলতে। তার মানে বাদা অঞ্চলে ওদের প্রচুর চাল উৎপন্ন হয়, সেই চালগুলো বিক্রি করে কিন্তু ওরা আজকে এত বড় লোক। সে কোন বাদা? তাহলে এই বাদাটা আবার কোন বাদা? উৎসব যেই বাদায় থাকে সেটা সুন্দরবনের বাদা, সেই বাদায় কিন্তু ভালো চাল হয় না। কিন্তু উৎসবের মনে মনে প্রশ্ন হচ্ছে সে কোন বাদা, এই বাদাটা কোথায় যেখানে এত ধরনের চাল হয়? উৎসবের বাদায় তো শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্ণু শাক এগুলোই হয়। উৎসবের বাদায় তার কি এই টাইপের শুধু শাকই হয়, এছাড়া আর ভালো কিছু হয় না, মানে ধান চাষ ওখানে হয় না, উৎপন্ন হয় না। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। তাহলে উৎসব ছাতু খায় এবং মিষ্টির একটু ভাঁড় চেয়ে নিয়ে জল খেয়ে নিল। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে, তাই একটু খিদেটা কমে যায়। তাই হোক, পেটের গবর ভরুক, তাই হোক পেটের গবর অর্থাৎ গর্তটা ভরুক। সবাই বলে ছাতুর যদি পেটে পড়ে তাহলে একটু অনেকক্ষণ পেট ভরা থাকে। কিন্তু উৎসবের এতটাই খিদে পেয়েছে তাই বলা হচ্ছে যে কিন্তু সাগরে শিশির পড়ে। কিন্তু উৎসবের খিদের কাছে এই ছাতুই কিছুই না। তার একটা সাগর, তার পেটটা যেন একটা সাগরের মধ্যে একটা শিশিরের বিন্দু পড়লো। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। তাহলে সেই ছাতুটা খেয়ে আবার ফিরে আসে। তখন এবার বলছে বড় পিসিমা জিজ্ঞেস করছে কোথায় গেছিলে, কোথায় গেছিলে তুমি? একটু বাইরে গেলাম মা, একটু বাইরে গেছিলাম। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত, উৎসব তাড়াতাড়ি হাত চালায়। তাহলে কী হবে, যে কাঠ কাটলেই হোম হবে এবং হোম হলেই কিন্তু হোম অর্থাৎ যজ্ঞ হলেই কিন্তু ভাত হবে, তারপর তুমি খেতে পারবে। তাই জন্য উৎসব করছে তাড়াতাড়ি হাত চালায়। মেজো বউ চেঁচিয়ে বলে খাবার ঘর মুছেছ বাসিনি?
সব রান্না তুলতে হবে। তাই মেজবউ বাসিনীকে বলছে, খাবার ঘরকে মোছা হয়েছে? সব রান্না তো তুলতে হবে, যে মানে সব রান্না তাহলে মোটামুটি কমপ্লিট, বোঝাই যাচ্ছে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, হেঁকে মানে ডেকে বলছে, সব হয়ে গেল, সব হয়ে গেছে। মাছের ঘরে সব হলো, অর্থাৎ মাছ বলতে এখানে মাঝের ঘর সব কমপ্লিট, মানে সব গোছানো হয়ে গেছে। এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। তার মানে বুঝতেই পারছো, তাহলে রান্না বান্না সবই কমপ্লিট, কিন্তু সব প্রস্তুত হয়ে গেছে। এইসব কথা শুনে উৎসব একটু বুকে বল পায়। ভাত খাবে সে ভাত, তার মানে ভাবো কীভাবে বলছে এখানে, একটু ভাত খাওয়ার তাড়নায় ওনার পেটের মধ্যে কতটা মানে নেশা জমে রয়েছে। সে ভাত খায় ভাত, আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাগিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছরাদ্দ সেরে দিও, অপঘাতে গেছে ওরা। তাহলে এখানে দেখো, ও ভাত খাওয়ার জন্য একটু জিভে যার স্বাদ নেবে, সেই জন্য এখানে এসছে। এবার আসার সময় ওর গাগিয়াতি, অর্থাৎ গা সম্পর্কের যে লোকরা আছে তারা ওকে বলে দিয়েছিল যে কলকাতা যখন যাচ্ছ তাহলে কালীঘাটেই, এখানে তো ওই মহানাম শতপথিক যে আর কি ওই শ্রাদ্ধ শান্তির কাজগুলো করে ওখানে ওদের, সে তো আর নেই, সে অন্য গ্রামে গেছিলো। তাই জন্য ওই মানে গ্রামের লোকেরা উৎসবকে বলেছিল, তুমি তখন কী করবে, কলকাতায় যখন যাচ্ছ কালীঘাট থেকে ওদের শ্রাদ্ধ ছেড়ে দিও। কাদের? ওর বউ ছেলে মেয়েদের জন্য। অপঘাতে গেছে ওরা, হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথীতে এলো না, উনি তো আর এলো না, তাহলে আর কী করা যাবে। এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াতে হবে। তাহলে ভাবো, এলে পরে কি বলছে, অর্থাৎ মহানাম শতপথী আসার পর কী হবে, নদীর পাড়ে, ওই মাতলা নদীর পাড়ে সারবন্দি, মানে প্রচুর মানে লোকজন মারা গেছে এরকম অনেকে, তাহলে শ্রাদ্ধ হবে, অর্থাৎ শ্রাদ্ধ হবে। উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে, উৎসব কী করবে, কালীঘাটে শ্রাদ্ধটা সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছিন্ন হয়েছে বই তো নয়, উৎসবের কি মাথা পাগল হয়ে গেছে, অর্থাৎ উৎসবের কি বুদ্ধি নষ্ট হয়ে গেছে। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে, দেখো। তার মানে দেখো, সতীশবাবু বলছে, বউ ছেলে মেয়ে মরলে মানুষ তো পাগল হয়ে যায়, হ্যাঁ, উৎসবের দিকে ভাত ভাত করছে। কেন উৎসব কিন্তু আগে বউ ছেলে মেয়ের জন্য বুঝতে হবে তোমাকে, উৎসব আগে বউ ছেলে মেয়ের জন্য কিন্তু অনেক কান্নাকাটি করেছে, সে কয়েকদিন খায়নি। ওই যে রান্না খিচুড়ির কথা বলেছিলাম, সেটাও কিন্তু সে খায়নি, তাই না? তাই সে এখন বুদ্ধিস্থির, তার পেটে এখন ভাতের দরকার, তাই সে ভাত খাবে। পরে বলছে, দেখো, তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি এই ঝড় জলে পড়ে? অর্থাৎ তোমার তো পাকা ঘর, তোমার মানে ঘরকে ঝড় জলে পড়বে? তোমার ধানও বলছে, তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, তা তোমার ধান চাল যা সেগুলো তুমি পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতেও নেবে না। তাহলে এই ওদের মতো গরিবের মানুষের ব্যাপার আর সতীশবাবুর ব্যাপার তো এক নয় না। তাই বলছে, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, তাহলে আমরা না খেতে পেলেও কিন্তু তোমার শত দুর্যোগ হোক, শত মানুষ না খেয়ে মরে যাক, কিন্তু তোমার ঘরে কিন্তু তাও রান্না হবে। ভাত খেতে দিলে না উৎসবকে, তা তোমরা ভাত খেতে দিল না, তোকে একলা দিলে চলবে? তো ও কিন্তু ওকে, অর্থাৎ সতীশবাবু ওকে ভাত খেতে দেয়নি। তখন সতীশবাবুকে বলছে, তোকে একলা দিলে চলবে, তোকে একা দিলে চলবে ভাত? তাহলে তো পালে পালে পঙ্গপাল জুটবে না। তো অনেক মানুষের এখন এরকম খারাপ অবস্থা, তাহলে তো ওদেরকে পঙ্গপাল বলা হচ্ছে। সতীশবাবু বলছে, এ হলো ভগবানের মান। সতীশবাবু বলছে, এটা হচ্ছে ভগবানের ইচ্ছা, হ্যাঁ, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি, এর চোট থেকে আমি তোকে বাঁচাতে পারি। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা শিকে পেটা উপসে শুরু। তাহলে এই সতীশবাবু উনি যদি একটু ভাত মানে দয়া করে ওদের ভাত দিতেন, তাহলে একটু হয়তো উৎসবদের সুবিধা হতো। কিন্তু উৎসবের সেই তখন থেকেই কিন্তু আধ পেটা শিকি পেটা উপসে শুরু, মানে না খাওয়ার দিন শুরু আর কি। পেটে ভাত নেই বলেই উৎসবও প্রেত হয়ে আছে। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। তাহলে উৎসব কেন প্রেত হয়ে আছে? পেটে ভাত নেই বলে। ভাত খেলে সে মানুষ হবে, তখনই বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তাই এটার মানে বুঝতে পারবে, কিন্তু প্রচুর দুঃখই হয়েছিল, ঠিক আছে। এবং সে কী করেছিল, পাগল হয়ে গিয়ে যেন বউ ছেলে মেয়েকে ডেকে যাচ্ছিল। তখনই উৎসব প্রেত হয়ে গেছে, তখন থেকে সে যেন কেমন একটা হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতে পারতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। ও তো উৎসব যেন পাগলের মতো হয়ে গেছে। সে অত বুঝতে পারছে না যে তার বউ ছেলে মারা গেছে। কত গরু মোষ ভেসে গেল, চূর্ণির মতো কোন ছাড়। তাহলে কত মানে বড় বড় গরু মোষ ভেসে গেল, মারা গেল, এই চূর্ণির মতো আর কী আর এমন ব্যাপার। উৎসব কাঠ কাটা শেষ করে। তাহলে উৎসব কী করলো, উৎসব কাঠ কাটা সম্পূর্ণ শেষ করলো। 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের উতাসে। তাহলে 2.5 মণ কাঠ বলতে প্রায় কিন্তু 100 কেজি, 1 মণে প্রায় 40 টাকা, ঠিক আছে। নইলে দেহে ক্ষমতা ছিল না। তার মানে ভাবো এখানে কি সুন্দর বলছে, নইলে দেহে ক্ষমতা ছিল না। তাহলে উৎসব ভাতের হুতাশ, অর্থাৎ ভাত খাওয়ার জন্য প্রায় 100 কেজির মতো কাঠ কেটে ফেলে কিন্তু, ঠিক আছে। 5 ভাগে কাঠ কেটে রেখে আসে দালানে। তাহলে এই সে কী করছে, 5 ভাগে কাঠগুলো দালান ঘরে রেখে আসলো। উঠোনে কাঠের
কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো, মা বাইরে গিয়ে বসবো। বড় পিসিমা তখনই জবাব দেয় না, তখন ওর কথা জবাব দেয় না। তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ সিনু সিনু, এটা একটা মন্ত্র আর কি, তান্ত্রিক বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। তার মানে ক্যান্সার নামক রোগটিকে তান্ত্রিক রোগটাকে দাঁড় করান এবং কালো বিড়ালের লোম দিয়ে যেন রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। এরপরেই যেন রোগ মানে তার যজ্ঞটা শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। একই সময় আবার ওপর থেকে নার্সও নেমে এসছে, যখন হোমযজ্ঞ চলছে তখন বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। তাহলে দেখো, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, ওদের চোখে যেন প্রচুর ঘুম রয়েছে, হ্যাঁ, সেই ঘুম ভাঙা চোখে এখনও ঘুমটা পুরোপুরি ভাঙেনি আর কি। সে বিরস মুখে কী করছে, হোমের ঘর থেকে বেরিয়ে যায়। মানে এখানে যে আমাদের বড় পিসিমা, তার মতে এটা একটা অলক্ষণীয় ব্যাপার আর কি। এই যে এরা ওই হোম হতে হতে যে ঘর থেকে বেরিয়ে গেছে, সেটা একটা অলক্ষণীয় ব্যাপার। বাসিনী উৎসবকে বলে, তুমি ঝেয়ে বাইরে বসো দাদা, তুমি ঝেয়ে বলতে তুমি গিয়ে বাইরে বসো একটু। না, মন্ত্র পড়লে বটে। এবার মন্ত্র পড়লো, মানে তান্ত্রিক মন্ত্র পড়লো, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টান দিলে। কেমন যেন একটা হাঁকুর পারলো, মানে হাঁকুর পরে ভিতর থেকে একটা আওয়াজ করলো এবং কর্তার যে দেহটা যেন টাল দিলে মানে তার দেহটা যেন নড়ে চড়ে উঠলো। কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাচর প্যাচর করে বাইরে বেরিয়ে এলো। কর্তা থেকে ব্যাধি বলতে ওই মানে লিভারের ক্যান্সারটা যেন বাইরে বেরিয়ে আসলে হ্যাচর প্যাচর করে, এটা তান্ত্রিকের মতে আর কি। চ্যান করবে তো করে নাও কেন, এই কথা বলতে বলতে আবার কি করছে, যে বাসিনীর দাদাকে অর্থাৎ উৎসবকে বলছে, চান করবে তো কিছু করে না, করো চান করে নাও তুমি। বলছে উৎসব বলছে, এখন চান করবো না, মানে এখন স্নান করবো না। মাথায় জল পড়লে পেট মানতে চায় না। তাহলে আমরা স্বাভাবিক জানি যে মাথায় যদি জল পড়ে, স্নানের পর আমাদের খিদেটা একটু বেশি পায়। আর উৎসবের তো এমনি সারাদিন ধরে না খাওয়া, সে অনেক খাটনি করেছে, তাই তার পেটে এখন প্রচণ্ড খিদে, তাই সে এখন স্নান করবে না। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। তখন কী হলো, বাইরে এসে উৎসব কী হলো, শিব মন্দিরের একটা চাতালে এসে বসলো। কেমন মন্দির, কেমন চাতাল, বাপ রে, এসব নাকি বাধার দৌলতে। তাহলে মন্দির চাতাল এগুলো দেখে উৎসবের চোখ বড় বড় হয়ে যায়, মানে অনেক বড় বড় তো, তাই বলছে সে বাধাটা কোথায় থাকে। তাহলে উৎসবের মাথা আবার একটা প্রশ্ন আছে, সেই বাধাটা, যেই বাধায় এদের নাকি এত চাল হয়, এই বাধাটা কোথায় আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, বাধা মানে কি, সেই যে নিচু জলাকীর্ণময় জঙ্গলময় মানে জলাভূমি, ঠিক আছে, যেখানে প্রচুর ধান চাষ হয়। তাহলে এই যে এই বড় বাড়ির বাধারা কোথায় থাকে। ভাত তো খায়নি উৎসব অনেক দিন ভাত খায়নি। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। তাহলে ভাবো, উৎসবের মনে মনে একটা কিন্তু আকাঙ্ক্ষা রয়েছে, উৎসব যদি ভাত খাওয়ার পর শক্তি পায়, তাহলে কিন্তু এই বাধাটা সে খোঁজ করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। এবং উৎসব কী করবে, ওদের মতো আরও যারা গরিব লোক আছে তাদেরকে গিয়ে বলবে যে, জানিস এরকম বাধা অঞ্চল আছে যেখানে এত পরিমাণ ভাত হয়, নানান ধরনের ভাত হয়, দামি দামি ভাত, চালের ভাত হয়। এই কথাগুলো সে হয়তো তাদের কাছে গিয়ে বলবে। এবার হঠাৎ করে কি বলছে, যেই মন্দিরের চাতালে গিয়ে বসে সেখানের কথা বলছে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, ওই মন্দিরের চাতালে 3টি ছেলে তাস খেলছিল। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, ফালতু কি ফালতু। ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে, একটা বয়স্ক মানুষ কদিন পরে হয়তো মারা যাবে, এনার জন্য আবার হোম হচ্ছে, ফালতু কি ফালতু। বেঁচে থেকে তো কতদিনই বা জীবন পাবে, 100, যত সব ফালতু। মানে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে বলছে, একে বাঁচিয়ে কী লাভ, এটাই বলছে। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড। তার মানে ও আবার এটাও ভাবছে, এমন মানে যজ্ঞর পর একটা বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। আবার বলছে, কি কাণ্ড, মাতলা নদী যদি সেদিন সে রাতে পাগল হয়ে মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চুনুনি ছোটো খোকা অনেক দিন বাঁচে। তাহলে তখন আবার উৎসব ভাবছে যে মাতলা নদীর জলটা যদি ওইভাবে উঠে না আসতো, তাহলে উৎসবের বউ ছেলেমেয়ে সবাই বাঁচত। উৎসবের চোখের কোলে জল গড়ায়। এই সব কথা ভাবতে ভাবতে উৎসব চাতালে শুয়ে রয়েছে সেই মন্দিরের, এইসব কথা ভাবতে ভাবতে তার চোখের পাশ দিয়ে যেন জল গড়াচ্ছে। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি, অর্থাৎ একটু ভাত খাওয়ার আশায় সে কি মানে প্রেত উৎসব কি মানুষ হয়ে গেল আজকে। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। তাহলে উৎসবের এই যে বড় ছেলে ছোট খোকা, এদের কথা মনে হতেই কী হলো, উৎসবের চোখে জল এলো। ভাতই সব, অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী, ঠাকুমা বলতো, অর্থাৎ উৎসবের ঠাকুমা বলতো। ঠাকুমা বলতো, রন্ন হলো মা লক্ষ্মী, অর্থাৎ অন্নই হলো, অর্থাৎ ভাতই হলো মা লক্ষ্মী। কী হে কাঁদছো কেন। তখন এই কথা ভাবতে ভাবতে তখন হঠাৎ করে কী হলো, ওই যে যারা তাস খেলছিল তারা উৎসবকে জিজ্ঞেস, কী হে কাঁদছো কেন। তখন উৎসব বলছে, আমার শুধুচ্ছেন বাবু, আমাকে জিজ্ঞেস করছো। তখন ওরা বলছে, হ্যাঁ হ্যাঁ তোমাকেই জিজ্ঞেস করছি। তারপরে বলছে, দেখো, আবার থেকে আসতেছি বাবু গো,
আবাদ থেকে অর্থাৎ ওই অঞ্চল থেকে আসছি, অর্থাৎ সুন্দরবন এলাকা থেকে আসছি, ঝড় জলে সব নাশ হয়ে যায় ঘরের মানুষ, ঝড় জলে ঘরের মানুষ সব নাশ হয়ে সব শেষ হয়ে গেছে। তখন ওরা উত্তর দিচ্ছে, ও মানে একটু দুঃখের স্বরে বলছে আর কি। তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, ওর কথাগুলো শুনে একটু মনে মনে অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই ঘুমেশো, অর্থাৎ ঠিক আছে তুমি তাহলে একটু ঘুমো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভেঙে দেয়। অর্থাৎ দেখো উৎসব কিন্তু প্রায় ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এইবার কিন্তু আমাদের গল্পের মূল আকর্ষণীয় বিষয়টা এই জায়গাতেই। এই যে উৎসব আমরা পুরো গল্প জুড়ে এতক্ষণ ধরে দেখতে পেলাম যে উৎসব একটু ভাত খাওয়ার আশায় সে কতগুলো কাটলো, সে কত সংগ্রাম করলো। কিন্তু এবার কি বলছে উৎসবের যে ঘুম ভাঙলো, এবার বলছে, ইস এই যে সাজবেলা গো, এটা সন্ধ্যা হয়ে গেল গো। কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? একটা লোক তাকে ঠেলা দিচ্ছে। বলছে, লোকটা বলছে, ওঠো ওঠো, কে তুমি? তখন উৎসব বলছে, বাবু আমি। তখন লোকটা, চুরির মতলবে পড়ে আছো, এখানে চুরি করার জন্য কি এসছো? তখন বলছে, না বাবু, এই বাড়িতে কাজ করতে এসেছিলাম, অর্থাৎ এই বড় বাড়িতে কাজ করতে এসেছিলাম। তখন বলছে, ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। উৎসব উঠেই হঠাৎ ঘাবড়ে যায়, কেন? রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, রাস্তা হঠাৎ কি দেখতে পায় উৎসব? অনেকগুলো গাড়ি দেখতে পায়। লোকের ছোটো ছোটো জটলা, লোকের আবার ছোটো ছোটো কিন্তু জটলাও সে দেখতে পায়। জায়গায় জায়গায় অল্প অল্প লোক হয় না, কেউ কখনো কখনো আমাদের এই আমাদের অনেক জায়গায় দেখতে পাই এলাকায় যে কোনো একটা গণ্ডগোল হলে বা কিছু একটা হলে মানে জায়গায় জায়গায় এলাকার লোকগুলো মানে জড়ো হয়ে কথা বলে আর কি। বলছি, কী হয়েছে বাবু? তখন উৎসব জিজ্ঞেস করছে, কেউ তার কথা জবাব দেয় না, কিন্তু উৎসবের কথার কেউ জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। উৎসব বাড়িতে ঢুকতেই উৎসবের তো মাথায় হাত। কী হলো? বড় পিসিমার সে কান্না শোনে। কেন? বলছে, তোমার ছোটো বেয়াই কি ডাকাতি সন্ন্যাসী আনলো গো দাদা। অর্থাৎ ছোটো বেয়াই কেন বলছে? ওই যে তার মানে বুড়ো কর্তার যে ছোটো ভাই, অর্থাৎ তোমার এখানে ছোটো বউয়ের বাবার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সে কি একটা ডাকাতি সন্ন্যাসী আনলো গো, মানে কেন এরকম কেন বলছে? যজ্ঞী হলো আর তুমিও মরলে, মানে যজ্ঞ হওয়ার সঙ্গে সঙ্গে মানে এই বুড়ো কর্তা যেন মারা গেল, ওই জন্য বলছে যে কি একটা ডাকাতি সন্ন্যাসী আনলে গো দাদা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই সন্ন্যাসী কে এনেছিল, তাহলে ছোটো বউয়ের বাবা। তারপর বলছে, ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। অর্থাৎ বড় পিসিমা তার দাদার সম্পর্কে কথা বলে, তুমি যে বিদেশি বছরই মারা যাবে তা সেটা কে জানতো? তোমার তো আরও বেশি, অর্থাৎ 98 বছর বেঁচে থাকার কথা। তাহলে এই সব কথাগুলো কিন্তু উৎসব শুনছিল। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা থাকে। কীর্তন না হলে বেরোনো নেই, কে যেন বলে। অর্থাৎ উৎসব কিন্তু বাসিনীকেই খুঁজছিল, কিন্তু তাকে সে দেখতে পায় না। কিন্তু চারিদিকে সে কী দেখে? খুব মানুষের কাজের ব্যস্ততা। আর কী হবে, যেহেতু বুড়ো কর্তা মারা গেছে, বোঝা যাচ্ছে কীর্তন না হলে কারো বেরোনো নেই, কে যেন একটা বললো এরকম আর কি। কীর্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, দাঁড়া সবাই আসুক। চন্দন বাটছ কেউ? মানে চন্দন অর্থাৎ চন্দন কেউ বেটেছো? তারপর আবার বলছে, খাটের টাকা কে নিয়েছে? এই যে খাট আনার জন্য টাকাটা সেটা কে নিয়েছো? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি। অর্থাৎ ওই উনি মারা যাওয়ার পর যেগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলোর সম্পর্কে এখানে বলছে আর কি। ফর্দটা দেখে দাও দেখি। ফর্দ মানে লিস্ট আর কি, কী দরকার। খই, ফুল, ধুতি, সব বস্ত্র, অর্থাৎ সাদা কাপড় আর কি, মৃতদেহদের ঢাকার জন্য যেই সাদা থান সেটার কথা বলছে। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত সময় যে যায়, কত কী যে হতে থাকে। তাহলে উৎসবের কথা একটু ভেবে দেখো, এই যে এত কিছু হয়ে গেল, উৎসবের মাথাতে শুধু একটা কথা, উৎসবে সারাদিন এই বাড়িতে পড়েছে একটা করে একটু ভাত খাওয়ার আছে, কিন্তু এই বাড়িতে এখন আবার কী হয়ে গেল? বুড়ো কর্তাও মারা গেল। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। তাহলে এই যে অর্থাৎ বুড়ো কর্তা মারা গেছে, ওনার মৃতদেহটাকে রাতে রাতে বের করতে না পারলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদতে থাকে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। হোমযজ্ঞ করার পরও যে বুড়ো কর্তাকে বাঁচানো গেল না, তা থেকে ওই তান্ত্রিক অর্থাৎ সেই ছোটো বউয়ের বাবাকে একটু কুণ্ঠিত দেখা যায় না, একটু তার মন খারাপ দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার, অর্থাৎ তিনি মানে আগে ভাগে বাড়ি চলে যান, মানে সেখান থেকে কেটে পড়েন। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল। যে ওই যে বলেছিলাম যে বড় পিসিমার মতে এটা একটা অলক্ষণীয় ব্যাপার। ওই যে হোমযজ্ঞ হওয়ার সময় 3 ছেলে মেয়ে মানে হোমের ঘর থেকে উঠে চলে গেছিলো। এসব কাজে বিঘ্ন পড়লে কি আর রক্ষে আছে? তাহলে এইসব কাজে বাধা পড়লে কি আর রক্ষে আছে? এই কথার আলোচনা কিন্তু খুব সরগরম হয় বাড়িটা, চারিদিকে খুব আলোচনা হতে থাকে। সুখের কোনো ব্যাপার থাকে না, আর দুঃখের আর কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুন জ্বলবে না, বাড়ির কিন্তু আর উনুন জ্বলবে না। আর রাস্তার দোকান থেকে এবার চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। অর্থাৎ বোম্বাই খাট অর্থাৎ দামি খাটে নাচতে নাচতে বলতে এখানে যারা ওই খাটে 4টে পায়ে ধরে তারা কী করছিল?
একটু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো, এই জন্য নাচতে নাচতে এখানে বলা হচ্ছে। একটু হাস্যকর লাগে শুনতে, তাও বলছে পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়। পেশাদারি দক্ষ যারা সব বাহক, যারা মৃতদেহ বহন করে না, তারাও একটু আধা দৌড় দেয়, মানে অর্ধেক দৌড় দেয়। ফলে কী হয়, ওদের পিছন পিছন আবার কী হচ্ছে, কীর্তন দলও দৌড় দিতে বাধ্য হয়। যেহেতু এরাও দৌড়চ্ছে তাই ওরাও কীর্তন দলও দৌড়চ্ছে। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে যা। অর্থাৎ বাসিনীকে বলছে সর্বস্ব মানে যত রান্না হয়েছে, হ্যাঁ এই যে এত পদের মাছ হলো, এত পদের ভাত হলো, সব রান্না পথে ঢেলে দিতে বলছে। ঘরদোর মুক্ত করতে হবে সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? তার মানে ভাবো, এখানে আমরা যেটা জানি আর কি, স্বাভাবিক কেউ মারা গেলে সেই মানে খাবার অসুচ হয়ে যায়, সেগুলো খেতে নেই। তাই বড় পিসিমা বললো সমস্ত ফেলে দিয়ে এসো, এবং বৌদের বললো। কিন্তু দেখো এবার কি হলো আসল ঘটনাটা। হ্যাঁ, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। তাহলে উৎসব একটু খাওয়ার আশা এখানে পড়েছিল, কিন্তু এই যে সেই ভাত, যত খাবার এখানে রান্না সব তো ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছেন, আদেশ দিচ্ছেন বড় পিসিমা। কিন্তু ওই জন্য উৎসবের মাথার মধ্যে যে একটা মেঘ ছিল, খাওয়ার ভাত নামক যে একটা মেঘ ছিল, সেটা কিন্তু সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। সে তখন বুঝতে পারলো সব ভাত ওরা হয়তো পথে ফেলে দেবে না, উৎসবকে খেতেও দেবে না। উৎসব যার জন্য এখানে পড়ে আছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। উৎসব মানে বাসিনী উৎসবকে বলছে, তুমিও একটু ধরো। এই যে ধরি, উৎসব বলছে। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, কিন্তু উৎসব কিন্তু এখন এইসব ভাববে না যে বুড়ো কর্তা মারা গেছে, তার এখন পেটে দরকার একটু ভাত, তাই জন্য তার বুদ্ধি স্থির। হ্যাঁ, সে কি বলছে, সে জানে সে কি করবে, অর্থাৎ উৎসব জানে উৎসব এখন কী করবে। উৎসব এই জন্য কী করলো, বাসিনীকে বলছে আমাকে দে ভারীটা, অর্থাৎ যে ভারী হাঁড়িটা আছে বা ডেকচিটা, সেটা আমাকে দে। মোটা চালের ভাতের বড় ডেকচিটা নিয়ে সে বলে দূরে ফেলে দিয়ে আসি। তখন মোটা চালের যে বড় ডেকচিটা আছে, সেটা নিয়ে কী করে সে বাসিনীকে বললো যে আমি ঠিক আছে দূরে ফেলে দিয়ে আসি। বলছে হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, নয়তো কুকুরে ছাটাবে, সকালে কাক ঠোক দেবে। বামুন বলে, অর্থাৎ যে রান্নার ঠাকুর, সে কী বলছে, নয়তো কাক এদিক ওদিক ছড়িয়ে বেড়াবে আর কি। বেরিয়ে এসে উৎসব হন নিয়ে হাঁটতে থাকে। বেরিয়ে এসে উৎসব কী করছে, হন নিয়ে হাঁটতে থাকে। কেননা উৎসবের মাথায় বুদ্ধি স্থির, সে এখন কী করবে সে জানে। কী করবে এখন বুঝতেই পারছো তোমরা, সে কিন্তু ভাত খাওয়ার একটা আকাঙ্ক্ষায় রয়েছে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে, একটু হেঁটে সে জোরে দৌড় মারে। বাদার ভাত তার হাতে এখন, তার মানে সে বাদা অঞ্চলটাকে দেখার জন্য তার খুব ইচ্ছা, যেখানে এত ভাত হয়, আর সেইখানেরই ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, ও মনে মনে বলছে, এত ভাত পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে, মানে ওর পেটে এখন এত খিদে, পথে ঢেলে দেবো, কাক কুকুরকে দেবো। কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে গেছে, বাসিনী বুঝতেই পেরেছে যে হয়তো উৎসব দাদা কী করবে, ভাতগুলো না ফেলে দিয়ে হয়তো নিজেই খাবে। ওই জন্য বলছে তাড়াতাড়ি করে এসে ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অর্থাৎ বাসিনী প্রায় ছুটে আসে ওর কাছে। হ্যাঁ, মানে হাই হুতাশ করে ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নেই দাদা। তখন মানে বাসিনীকে বলছে, অসুচ বাড়ির ভাত খেতে নেই দাদা, খেতে নি। তখন বলছে উৎসব, খেতে নি? তুমি যে বামুন হয়েছো, অর্থাৎ খেতে নেই? তুমি কি বড় বামুন হয়ে গেছো নাকি? তুমি অনেক বড় হয়ে গেছো। তখন বাসিনী আবার ওর কাছে মিনতি করছে, পায়ে ধরে মিনতি করছে, যেন ও দাদা বাগ্যতা করি, ও দাদা তোমার পায়ে পড়ি দাদা। মানে ওকে খেতে বারণ করছে, যেহেতু অসুচ বাড়ির ভাত খেতে নেই তাই। উৎসব ফিরে দাঁড়ায়, কিন্তু উৎসব কী করলো, ফিরে দাঁড়ায়। হ্যাঁ, ওর দিকে বড় বড় চোখ করে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। বাদার কামট মানে যেন একটা হিংস্র জন্তুর মতো, যেন তার চোখগুলো যেন জল করছে। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, এবং তার দাঁতগুলো বের করে সে একটা হিংস্র প্রাণীর মতো যেন ভঙ্গি করছে। এবং বাসিনী সেটা দেখে কী হলো, থমকে দাঁড়ায়। বোঝা গেলো ব্যাপারটা? তার মানে উৎসবের এখন পেটে এতই খিদে, সে যেন একটা হিংস্র জন্তুর মতো হয়ে গেছে। কারণ এত ভাত ফেলে দেওয়ার কথা শুনে তার মাথায় যখন যেন একটা আগুন জ্বলছে। এই জন্য সে কী করলো, হিংস্র ভঙ্গি করলো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বড় প্রশ্ন আসে। এবার কী বলছে, উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, এক নিঃশ্বাসে প্রায় স্টেশনে চলে যায়। বসে ও খাবল ভাত খায়, মানে অনেক দলা মুঠো ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। তার মানে ভাবে এতক্ষণ পর সে একটা বাদা অঞ্চলের ভাতের সুখ মানে স্পর্শ পেয়েছে, সেই সুখ যেন তার কাছে স্বর্গ সুখ বলে মনে হচ্ছে। চন্ডুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। তার ভাতের স্পর্শ তার হাতে লেগে সে যেই সুখটা পেয়েছে, সেই সুখটাও যেন তার চন্ডুনির মা কখনো তাকে দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়, অর্থাৎ মানে খেতে খেতে সে যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। এতই খিদে সে যেন হাঁড়ি বা ডেকচিতে মুখ ঢুকিয়ে দিচ্ছে। শুধু ভাত, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। তার এই বাদার ভাতকে নিয়ে ওর একটা বড় ইচ্ছা ছিল খাওয়ার। সেই ভাতটা খেলেই সে তো একদিন আসল বাদাটার
খোঁজ পেয়ে যাবে। একদম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা দিয়েও কিন্তু বড় প্রশ্ন আসে। তাহলে সেই আসল বাধাটার খোঁজ পাবে কীভাবে? বাধার ভাত খেলে। সেই ভাতই কিন্তু তার এখন হাতে রয়েছে। আর একটা বাধা আছে, সেই বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। তার মানে আরেকটা বাধা কোন বাধা? মানে উৎসবরা যেই অঞ্চলে থাকে সেটাও একটা বাধা অঞ্চল, সেখানে ভাত টাত হয়, এত সুন্দর চাল হয় না। কিন্তু এখানে বড় বাড়ির বাধাটার কথা বলছে, সেই বাধাটার খোঁজ সে কিন্তু নির্ঘাত পাবে উৎসব। তার মানে উৎসব মনে মনে ভাবছে, আমি যদি ভাত খাই, ভাত খাওয়ার পর যদি মানুষ হতে পারি, তাহলে কিন্তু আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে। আরও ভাত খেয়ে নিই। সে কী করলো? এই বলে আরও ভাত খেয়ে নিল এবং খেতে খেতে বললো, চন্নুনি রে তুইও খা, চন্নুনির মাও খাও, ছোটকু খাও খা, আমার মধ্যে বসে তোরাও খা। মানে তোরাও আমার মধ্যে বসে খা। ওদের আত্মাকে বলছে আর কি, বলছে এবার জল খাই, জল, তারপর আরও ভাত। ও জল খাচ্ছে আবার ভাত খাচ্ছে, জল খাচ্ছে আবার ভাত, এই বলে এক বড় ডেচকির মানে ভাতটা সে যেন খাওয়া শেষ করলো প্রায়। ভোরের ট্রেনে চেপে সোজা ক্যানিং যাচ্ছি। তখন কী করলো সে? তারপরে ভোরের ট্রেনে যাবে, সোজা ক্যানিং যাবে। ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। তাহলে ভাত পেটে পড়েছে বলে ওর মাথায় এখন বুদ্ধিটা একটু এসছে এবং সে বুঝতে পারছে যে ক্যানিং হয়ে ওকে দেশঘরে যেতে হবে। বলছে উৎসব হাঁড়িটা জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। তখন উৎসব কী করলো? সেই স্টেশনেই উৎসব হাঁড়িটি জাপটে কানায়, তার কানায় অর্থাৎ হাঁড়ির যে কানাটা থাকে, যেখানে আমরা ধরি আর কি, মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। এবার পরে দেখো লাস্টে কী হলো, একটা মানে বিস্ময়কর দুঃখমূলক ঘটনা। পিতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। তার মানে ভাবো, এই যে উৎসবের হাতে যেই ডেকচিটা বা হাঁড়িটা ছিল, সেটা ছিল পিতলের। এবং তোমরা জানো যে উৎসবের দেহটা একটু বুনো বুনো, তার লুঙ্গি ছোটো, নোংরা চেহারা, স্বাভাবিক ওকে দেখতে একটু অন্যরকম লাগছিল। কিন্তু এই যে হাতে একটা পিতলের মানে মূল্যবান ডেকচি রয়েছে, এটা দেখে সবাই তাকে ধরে ফেলে, ভাবে হয়তো চুরি করে নিয়ে এসছে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, তাই ঘুম ভাঙেনি তার। তাহলে উৎসব কিন্তু পেটে ভাতের ভার নিয়ে ঘুমিয়েছিল, মানে অনেক দিন খায়নি, সে মন ভরে খেয়েছে, তাই তার ঘুমটা ভালো হয়েছে, সে হচ্ছে ঘুম ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়, অর্থাৎ ওই লোকজনরা কী করছে? উৎসবকে থানায় নিয়ে পুলিশের কাছে দিয়ে দিল। মারতে মারতে ওরা উৎসবকে তখন থানায় নিয়ে গেল। আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবে। তাহলে আসল যেই বাধাটার, যে উৎসব খোঁজ করবে বলেছিল, যার জন্য সেই বাধার ভাতগুলো খেলো এবং মনে মনে ভেবেছিল যে ভাত খাওয়ার পরই সে কী করবে? ওই বাধাটার খোঁজ করবে। কিন্তু সেই আসল বাধাটা আর খোঁজ করা হয় না উৎসবের। সে বাধাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। তাহলে বড় বাড়ির যে বাধা অঞ্চলের চাল, অর্থাৎ যেই জায়গাটা, সেইটা উৎসবের খোঁজ করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই বাধা অঞ্চলটা কী হলো? বড় বাড়িতেই যেন অচল হয়ে যায়। তাহলে বোঝা গেল গল্পটা এখানেই শেষ। বুঝতেই পারছো গল্পটা শেষের দিকে কতটা ব্যঞ্জনা বা দুঃখমূলক গল্প। মানে যার নাম নাকি উৎসব, সে এই যে সারা দিন ধরে এতটা কাটলো ভাত খাওয়ার তাড়নায়, কিন্তু লাস্টে সে ভাত খাওয়ার পরেও কী হলো? সে শান্তিতে থাকতে পারলো না। তাই কী হলো? মানে মারতে মারতে ওই পিতলের ডেকচি চুরি করার অপরাধে লোকেরা থানায় নিয়ে ধরে চলে গেল। আর উৎসব আর সেই যে তার যে একটা আকাঙ্ক্ষার বিষয়, ইচ্ছার বিষয়, যে বাধা অঞ্চলটাকে সে খোঁজ করবে, সেটা কিন্তু সে আর খোঁজ করতে পারলো না। দেখ, এই হলো আমাদের সম্পূর্ণ গল্পটা। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি ভাত গল্পের সমস্ত শর্ট প্রশ্ন ও বড় প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।